বাঁচা মরার স্কুইড গেম থেকে ফিরে এসে উইনার গিহান পড়ে যায় চরম ফ্রাস্ট্রেশনে। এই গেমের 456 জন প্রতিযোগীর মধ্যে একমাত্র সেই জিতে ফিরেছিল, ফলে সে পেয়েছিল বিপুল পরিমাণ প্রাইজ মানি। তবুও তার মনে কোনো আনন্দ ছিল না, কারণ বাকি 455 জন প্লেয়ারের মৃত্যুর বিনিময়েই সে এই প্রাইজ মানি জিতেছিল। তবুও একসময় গেমের ভয়াবহ স্মৃতি কাটিয়ে সে মুভ অন করার চেষ্টা করে, কিন্তু তখনই সে জানতে পারে স্কুইড গেম আবারও শুরু হতে যাচ্ছে। এটা শুনে সে জেদ ধরে, এবার সে সমস্ত অপরাধীর মুখোশ খুলে দেবে, সেই সাথে এতগুলো মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে এই গেমটাও চিরতরে বন্ধ করে দেবে। তাই সে আবারও এই গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত কি এই ভয়ঙ্কর ক্রিমিনাল চক্রের মুখোশ উন্মোচন হবে? এবার প্লেগ্রাউন্ডে প্লেয়ারদের জন্য কি চমক অপেক্ষা করছে জানতে হলে আসুন ঘুরে আসি আরও একবার স্কুইড গেমের দুনিয়া থেকে। নিজের প্রতিশ্রুতি পালন করে গিহান আমেরিকায় নিজের মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। একটু পরেই তার ফ্লাইট। সেই এয়ারপোর্টে ঢুকেই হঠাৎ অপর পাশের প্ল্যাটফর্মে সেই রিক্রুটারকে দেখতে পায়, যে গত বছর তাকে স্কুইড গেম খেলার জন্য প্রলুব্ধ করেছিল। আজ রিক্রুটার গিহানের মতোই অসহায় আরেকজনকে খেলার জন্য প্রলুব্ধ করছিল। গিহান দ্রুত তার দিকে দৌড়ে যায়, কিন্তু লোকটা ততক্ষণে একটা মেট্রোতে উঠে চলে যায়। তখন গিহান প্ল্যাটফর্মে থাকা অসহায় লোকটার কাছ থেকে স্কুইড গেমের কার্ডটা কেড়ে নেয়। এরপরে গিহান কার্ডটা নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে সে আবারও গেমে ফেরত যাবার সিদ্ধান্ত নেয়। সে কার্ডে থাকা নম্বরে ফোন দিয়ে পার্টিসিপেট করতে চায়। তারপরে বলে, আমি দেখতে চাই তোমরা কারা, আর কেনই বা এই নৃশংস গেমটা তোমরা চালু করেছ। আমি তোমাদের এবার ছাড়ব না। ফোনের ওপাশ থেকে ফ্রন্টম্যান গিহানকে থ্রেট দিয়ে বলে, প্লেয়ার নম্বর 456, যদি বাঁচতে চাও তবে প্লেন ধরে নিজের গন্তব্যে চলে যাও, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। গিহান কিছু না বলে ফোনটা কেটে দেয় এবং মেয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত বাদ দিয়ে গেমটা আবারও খেলার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলে। গিহানের যে বিমানে যাওয়ার কথা ছিল সেটা একটু পরেই ফ্লাই করে। তখন ফ্রন্টম্যান আবারও গিহানকে ফোন দিয়ে থ্রেট দেয়, তোমার এই বিমানে নিজের মেয়ের সাথে দেখা করতে চলে যাওয়া উচিত ছিল। আজকে না যাওয়ার জন্য পরবর্তীতে তুমি অনেক পস্তাবে। গিহানও পাল্টা থ্রেট দিয়ে বলে, ফ্রন্টম্যান যে গর্তেই থাকুক না কেন সে ঠিকই তাকে খুঁজে বের করবে। তো এরপরে কেটে যায় 2 বছর। গিহান এখনও স্কুইড গেম পর্যন্ত পৌঁছাতে পারেনি। এদিকে জুনহো এখন ক্রাইম ডিপার্টমেন্ট ছেড়ে ট্রাফিক পুলিশের ট্রান্সফার নিয়েছে। 2 বছর আগে একজন বোটের ক্যাপ্টেন তাকে মুমূর্ষ গুলিবদ্ধ অবস্থায় আইল্যান্ডের পাশে পেয়েছিল। তারপরে সেই তার প্রাণ বাঁচায়। জুনহো জ্ঞান ফেরার পরে পুলিশ ডিপার্টমেন্টকে এবং তার চিফকে স্কুইড গেমের ভয়াবহ কাহিনীগুলো জানিয়েছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। দুঃখজনকভাবে জুনহো চিফকে যেসব ফটো ভিডিওগুলো পাঠিয়েছিল সেগুলো চিফের কাছে পৌঁছায়নি। তবুও জুনহোর কথার উপর ভিত্তি করে পুলিশ আইল্যান্ডের এরিয়াটা খোঁজাখুঁজি করেছিল, কিন্তু সেখানে কোনো ট্রেস পাওয়া যায়নি। ফলে পুলিশও হাত গুটিয়ে নেয়। এই জন্য জুনহো ট্রাফিক পুলিশে যোগ দিয়েছে, কারণ সে তো এটা জেনেই গিয়েছে স্কুইড গেমের সিলেক্টেড প্লেয়ারদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তাই জুনহো ট্রাফিকে যোগ দিয়েছে, যাতে রাস্তায় গাড়িগুলো মনিটরিং করে সে আবার চক্রটাকে ট্রেস করতে পারে। তবে এত কিছুর পরও জুনহো এখনও তার ভাই ইনহোর নামটা পুলিশকে জানায়নি। এমনকি সে এটাও কাউকে বলেনি ইনহোই ফ্রন্টম্যান হিসেবে গেমটা পরিচালনা করে এবং সেই জুনহোকে গুলি করেছিল। আসলে সে নিজেই আবার ভাইয়ের মুখোমুখি হতে চাইছিল। যাই হোক, এদিকে গিহানও ইনহো মানে ফ্রন্টম্যানের সাথে মুখোমুখি হবার জন্য অপেক্ষা করে আছে। গিহানের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে স্কুইড গেমকে ধ্বংস করা। তাই সে তার স্টকে থাকা সমস্ত টাকা এই গেমের ট্রেস পেতে খরচ করছে। গিহান তার পাওনাদার কিমকে সমস্ত লোন পরিশোধের পরে আবার তাকেই নিজের কাজের জন্য হায়ার করেছে। গিহান প্রচুর টাকা খরচ করে কিমের পুরো গ্যাংকে দিয়ে সেই রিক্রুটারকে তন্ন করে 2 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে, কারণ এই রিক্রুটারকে ধরতে পারলে গেম পর্যন্তও পৌঁছানো যাবে। তো কিম তার অ্যাসিস্ট্যান্ট চোইকে নিয়ে হঠাৎ একদিন রিক্রুটারকে একটা স্টেশনে দেখতে পায়। রিক্রুটার আগের মতো নিয়মেই একজন লোকের সাথে দাগজে খেলে তাকে স্কুইড গেমে যাবার জন্য প্রলুব্ধ করছিল। কিম দ্রুত গিহানকে ফোন করে ব্যাপারটা জানায়। কিম রিক্রুটারকে ফলো করতে বলে এবং জানায় সে দ্রুত সেখানে পৌঁছাবে। তো একটু পরে রিক্রুটার স্টেশন থেকে বেরিয়ে যায়। কিম আর চইও রিক্রুটারকে ফলো করছিল। একটু পরে রিক্রুটার একটা কনফেকশনারি থেকে অনেকগুলো পিস পাউরুটি কিনে নেয় এবং আরেকটা দোকান থেকে 100টা লটারি স্ক্র্যাচ কার্ড কেনে। ভাগ্য ভালো থাকলে এই কার্ড ঘষে যে কেউ কোটিপতিও হয়ে যেতে পারে। তো এরপরে এগুলো নিয়ে রিক্রুটার একটা পার্কে চলে যায়।
পার্কে গিয়ে সে বিভিন্ন ক্ষুধার্ত গরিব ফকির মিসকিনদের কাছে গিয়ে এক হাতে পাউরুটি এবং অন্য হাতে স্ক্র্যাচ কার্ড রেখে অপশন দেয় তারা এই দুটোর মধ্যে কোনটা চায়। আশ্চর্যজনকভাবে দেখা যায় ক্ষুধার্ত থাকার পরেও অধিকাংশ লোকই অতি লোভে পাউরুটি বাদ দিয়ে স্ক্র্যাচ কার্ড বেছে নেয়, কিন্তু কার্ড ঘষে শেষমেশ তাদের ভাগ্যে কিছুই জোটে না। এরপরে রিক্রুটার সবার সামনে তার কাছে থাকা পাউরুটিগুলো ফেলে দেয়। এটা দেখে ক্ষুধার্তরা খাবার জন্য এগিয়ে আসলে রিক্রুটার তাদেরকে বলে, তোমাদের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তোমরা সুযোগ গ্রহণ করনি, এই যে খাবারগুলো নষ্ট হচ্ছে এগুলো তোমাদের কারণেই। এই বলে রিক্রুটার পাউরুটিগুলোর ওপরে লাথাতে থাকে এবং সেগুলো নষ্ট করে ফেলে। এরপরে সেখান থেকে চলে যায়। এদিকে গিহান দ্রুত গাড়ি নিয়ে আসার সময়ে ট্রাফিক পুলিশের নজরে চলে আসে। ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য দুজন ট্রাফিক পুলিশ তাকে আটকায়। এই দুজনের মধ্যে আবার একজন ছিল জুনহো। যদিও জুনহো তখনও গিহানকে দেখেনি। জুনহো তার জুনিয়রকে পাঠায় মামলাটা সেটেল করতে। তো জুনিয়র পুলিশ গিহানকে ওভার স্পিডের জন্য কেস দেওয়ার পরেও গিহান কোনো প্রতিক্রিয়া না জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। দূর থেকে এটা দেখে জুনহো বেশ অবাক হয়। সে জুনিয়রের কাছ থেকে গাড়ির ড্রাইভারের নাম এবং আইডি কার্ড দেখে চমকে ওঠে। জুনহো দ্রুত অফিসে ফিরে ডেটাবেস থেকে গিহানের নাম এবং আইডি সার্চ করে শিওর হয়ে যায় তার সন্দেহই সঠিক। এটাই সেই গিহান যার সাথে তার কয়েক বছর আগে দেখা হয়েছিল। জুনহো বুঝে যায় সে বছর গিহান নিশ্চয়ই স্কুইড গেমের উইনার হয়েছে, এজন্যই সে বেঁচে ফিরতে পেরেছে। তাই জুনহো এবার গিহানকে খুঁজে বেড়াতে শুরু করে। অন্যদিকে গিহান কিমের দেওয়া সর্বশেষ অ্যাড্রেস অনুযায়ী একটা গলির ভেতরে পৌঁছে দেখে একটা রক্তমাখা ছুরি পড়ে আছে। এটা দেখে সে বুঝে যায় কিম এবং চোই রিক্রুটারের হাতে ধরা পড়ে গেছে। তাই সে রিক্রুটারকে খুঁজতে গ্যাংয়ের বাকিদের অ্যালার্ট করে দেয় এবং নিজেও খুঁজতে বেরিয়ে যায়। এদিকে পাশেই একটা বিল্ডিংয়ের ছাদে রিক্রুটার দাঁড়িয়ে গিহানকে দেখছিল। গিহান চলে যাবার পরে রিক্রুটার রুমে যায় এবং বেঁধে রাখা কিম আর চোইকে মানসিকভাবে টর্চার করতে শুরু করে। তাদের দুজনের মাঝে রক পেপার সিজার গেম খেলায় এবং একটা পর্যায়ে কিম হেরে যাওয়ায় তাকে গুলি করে মেরে ফেলে। এরপরে সে চোয়ের কাছ থেকে গিহান যে মোটেলে থাকে সেখানকার অ্যাড্রেস জোগাড় করে সেখানে চলে যায়। এ সময় গিহানও কিছু নিতে মোটেলে ফিরেছিল। ঠিক তখনই তার রিক্রুটারের সাথে দেখা হয়ে যায়। গিহান রিক্রুটারকে বলে এই গেমের সাথে যারা জড়িয়ে আছে সে যেন গিহানকে তাদের নামগুলো বলে দেয়, কিন্তু রিক্রুটার নিজের কাজের প্রতি খুব লয়াল ছিল তাই সে কারো নামই বলে না। এছাড়া যেহেতু গিহান তাকে ট্র্যাক করে ফেলেছিল তাই এই মুহূর্তে হয় তার নিজেকে মারতে হবে না হয় গিহানকে মেরে ফেলতে হবে। তো রিক্রুটার ব্যাপারটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য গিহানের সাথে রাশিয়ান রোলেট গেম খেলে। এটা মূলত একটা রিভলভারে শুধুমাত্র একটাই বুলেট থাকবে। তো দুজনেই নিজেদের মাথায় রিভলভার ঠেকিয়ে ট্রিগার চাপবে। যার ভাগ্য ভালো থাকবে সে বেঁচে যাবে, আর ভাগ্য মন্দ হলে সে গুলি খেয়ে মরে যাবে। তো এই ইগোর চক্করে গিহানও গেমটা খেলতে রাজি হয়ে যায়। দুজনের মধ্যে কয়েক রাউন্ড গেমটা চলে এবং শেষ পর্যন্ত রিক্রুটারই মারা যায়। ঠিক একই সময় জুনহো গিহানের অ্যাড্রেস জোগাড় করে মোটেলের সামনে পৌঁছে গিয়েছিল। সে গুলির আওয়াজ পেয়ে দ্রুত মোটেলে ঢুকে পড়ে। সেখানে সে একটা রুমে সে হাত পা বাঁধা অবস্থায় চোইকে পেয়ে যায়। রিক্রুটার চোইকে এই রুমে আটকে রেখেছিল। তো চোইকে মুক্ত করে দিয়ে জুনহো অন্য রুমগুলো খুঁজতে শুরু করে। এদিকে গিহান রিক্রুটারের পকেট হাতড়ে স্কুইড গেমের একটা ইনভাইটেশন কার্ড পেয়ে যায়। এই সময় সেই ঘরে জুনহো চলে আসে। সে প্রথমে গিহানকে গ্রেপ্তার করে, কিন্তু পেছন থেকে চোই এসে জুনহোকে আঘাত করে এবং গিহানকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে জুনহোর জ্ঞান ফিরলে সে দেখে গিহান তাকে বেঁধে রেখেছে। গিহান তাকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, আমাদের আগেও একবার দেখা হয়েছে, তুমি আমার বাড়িতে স্কুইড গেমের ব্যাপারে জানতে এসেছিলে। তখন জুনহো বলে, আমাদের একবার না বরং দুবার দেখা হয়েছে। গেম চলাকালীন একজন মুখোশ পরা গার্ড তোমার কাছে গিয়ে ইনহোর ব্যাপারে জিজ্ঞেস করেছিল, ওটা আমিই ছিলাম। এবার গিহান ভাবে জুনহো হয়তো এই গেমেরই কোনো সদস্য। তখন জুনহো ব্যাপারটা পরিষ্কার করে দেয় যে সে তার ভাইকে খুঁজতেই সেখানে গার্ডের ছদ্মবেশে গিয়েছিল। গিহান জানায় সে এই গেমটাকে চিরতরে বন্ধ করে দিতে চায়, আর এই জন্য তার ফ্রন্টম্যানকে খুঁজে বের করতে হবে যে ইলনামের নির্দেশে এই গেমটা পরিচালনা করে। যেহেতু জুনহো গার্ড সেজে কিছুদিন স্কুইড গেমে ছিল তাই গিহান তাকে ফ্রন্টম্যানের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু নিজের ভাইয়ের পরিচয় লুকাতে জুনহো ফ্রন্টম্যানের ব্যাপারে কিছুই বলে না। তবে সে গিহানকে এই গেম বন্ধের জন্য সাহায্য করতে চায়। যদিও পুলিশের ওপরে গিহান বা চোয়ের কোনো ভরসা ছিল না, তবুও গিহান জুনহোর কথা মেনে নিয়ে তাকে মুক্ত করে দেয় এবং এই গেমটা বন্ধ করার জন্য সমঝোতা করে। এরপরে গিহান তাদের অন্য একটা রুমে নিয়ে যায়। সেখানে সারি সারি টাকা সাজানো ছিল। স্কুইড গেম থেকে জিতে আনা টাকাগুলো সে একদম বেহালে ফেলে রেখেছিল। গিহান বলে,
এই টাকাগুলো প্লেয়ারদের রক্তের দামে পাওয়া, তাই এই টাকা দিয়ে সে তাদের রক্তের প্রতিশোধ নেবে এবং গেমটা বন্ধ করে দেবে। জুনহো বলে সে টাকার জন্য গিহানকে সাহায্য করছে না, বরং তার ভাইয়ের প্রতিশোধ নিতেই সেও গেমটা বন্ধ করতে চায়। চোইও বলে সেও তার বস কিমের হত্যার প্রতিশোধ নিতে চায় এবং এই জন্য সেও গিহানকে সাহায্য করবে। তো শুধুমাত্র একটা রিভলভার দিয়ে তো আর এই অপরাধী চক্রের মোকাবেলা করা যাবে না, তাই গিহান তাদের পাশের আরেকটা রুমে নিয়ে যায়। আসলে এই মোটেলের পুরোটাই গিহান কিনে নিয়েছে, তাই সে এখানে একটা সাউন্ড প্রুফ রুমও বানিয়ে রেখেছে। এখানে সে দুনিয়ার তামাম শক্তিশালী অস্ত্রের কালেকশন করে রেখেছে, আর এই রুমটাকে সে সাউন্ড প্রুফ করে রেখেছে যাতে সে অস্ত্র চালানোর প্র্যাকটিস করতে পারে। তো গিহান নির্দেশ দেয় অপরাধীদের সাথে মোকাবেলা করার জন্য তাদের আরও লোকবলের প্রয়োজন, তাই এই কাজের জন্য যেন যোগ্য সোলজারদের হায়ার করা হয়। যাই হোক, এদিকের ঝামেলা সামলে গিহান সন্ধ্যায় এক নজর সাঙুর মা এবং কাঙের ভাইকে আড়াল থেকে দেখে আসে। এদের দুজনের বন্ডিংটা এখন বেশ ভালো হয়ে গেছে। কাঙের ভাই একটা পরিবার খুঁজে পেয়েছে, আর সাঙুর মাও ছেলেটাকে পেয়ে সাঙুর রিপ্লেসমেন্ট পেয়ে গিয়েছে। তো এরপরে গিহান এজেন্সির ব্রোকারের কাছে যায় এবং কাঙের মাকে খোঁজার কাজ কত দূর সেটা জিজ্ঞেস করে। ব্রোকার জানায় তারা শীঘ্রই তাকে খুঁজে বের করবে। গিহান ব্রোকারকে সাঙুর মায়ের অ্যাড্রেস দেয় এবং বলে যদি কাঙের মাকে কখনো খুঁজে পাওয়া যায় তবে যেন তাকে এই ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। এরপরে গিহান বেরিয়ে যায়। গিহান বেরিয়ে যাবার পরে ব্রোকারের কাছে নৌল নামের একটা মেয়ে আসে। এই মেয়েটির উত্তর কোরিয়া থেকে এখানে পালিয়ে এসেছে। সে ওখানে তার ঊর্ধ্বতন অফিসারকে খুন করেছে, পাশাপাশি তার নামে দেশদ্রোহিতার অভিযোগও রয়েছে। তাই নিজের স্বামীকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছে, কিন্তু সমস্যা হলো সে তার বাচ্চা মেয়েকে সাথে আনতে পারেনি। এই জন্য সে ব্রোকারকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তার মেয়েকে যেন এখানে নিয়ে আসা হয়। কিন্তু ব্রোকার জানায় নৌল দেশদ্রোহিতার মতো সাংঘাতিক অপরাধ করেছে, এই জন্য হয়তো শাস্তি হিসেবে এতদিনে তার বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। তাই ব্রোকার তাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবে না। নৌলকে অন্য ব্রোকারেরাও একই কথা বলেছে, তাই সে হতাশ হয়ে ফিরে এসে একটা পার্কিং লটে গাড়ির ভেতরে বসেছিল এবং বাচ্চার কথা ভাবছিল। তখন কেউ একজন এসে তাকে একটা স্কুইড গেমের ইনভাইটেশন কার্ড দিয়ে দেয়। নৌলও আগ্রহ ভরে কার্ডটা দেখতে থাকে। সে একটা পার্কে কস্টিউম পরে বাচ্চাদের আনন্দ দেবার চাকরি করত। তো পরের দিন সে চাকরি থেকে রিজাইন দেয় এবং স্কুইড গেমে যোগ দেবার সিদ্ধান্ত নেয়। এদিকে গিহান নিজের মতো করে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। সে একজন ডেন্টিস্টকে দিয়ে সিক্রেটলি তার মাড়ির একটা দাঁত তুলে ফেলে। তারপরে সেখানে ট্র্যাকার চিপ বসানো একটা নকল দাঁত লাগায়, যাতে সে যেখানেই যাক না কেন জুনহো যেন তাকে ট্র্যাক করতে পারে। এরপরে তারা বিভিন্ন স্পেশাল ফোর্সের রিটায়ার্ড সোলজারদের হায়ার করে নিয়ে আসে এবং তারা গিহানের মোটেলেই নতুন অস্ত্রগুলোর ট্রেনিং নিতে শুরু করে। গিহান রিক্রুটারের পকেটে পাওয়া ইনভিটেশন কার্ডে ফোন করলে তাকে একটা ক্লাবে যেতে বলা হয়েছিল। গিহান, জুনহো আর তাদের ফোর্সের প্ল্যান ছিল তারা ক্লাবে গিয়ে ফ্রন্টম্যানকে কিডন্যাপ করবে। তো রাতে গিহান চইকে নিয়ে ক্লাবে ঢোকে আর জুনহো ফোর্স নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পরে জুনহো দেখতে পায় স্কুইড গেমের ড্রেস আপে দুজন গার্ড ক্লাবে ঢুকছে। সেও তাদের ফলো করে ক্লাবে ঢোকে, কিন্তু সে তাদের ট্রেস করার আগেই একজন গার্ড চইকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয় এবং অন্য গার্ডটা গিহানকে নিয়ে ক্লাবের পেছনের দরজা দিয়ে বাইরে চলে আসে। জুনহো তাদের ফলো করে বাইরে এসে দেখে গার্ড গিহানকে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। জুনহো তার ফোর্সকে অ্যালার্ট করে দিয়ে গাড়িটা ফলো করার নির্দেশ দেয়। এদিকে গিহান গাড়িতে উঠে বুঝতে পারে এটা সেই গাড়ি যে গাড়িতে বসে ফ্রন্টম্যানের সাথে তার কথা হয়েছিল। গাড়ির ভেতরে একটা স্পিকারে ফ্রন্টম্যানের কণ্ঠ ভেসে আসে। ফ্রন্টম্যান আবারও গিহানকে বলে তোমার সেদিন বিমানে চড়ে নিজের মেয়ের কাছে চলে যাওয়া উচিত ছিল। গিহানও বলে সে এই গেমটা বন্ধ করতে চায়। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে। এরই মধ্যে গিহানের ফোর্সের গাড়িটা কাছাকাছি চলে আসে। তখনই স্নাইপার শটে সেই গাড়ির টায়ার পাংচার করে দেওয়া হয়। এরপরে জুনহোর গাড়িরও টায়ার পাংচার করে দেওয়া হয় যাতে তারা আর এগোতে না পারে। গিহান রেগে গিয়ে গান বের করে গাড়ির ভেতরে দুটো গুলি চালায়। তখন ফ্রন্টম্যান তাচ্ছিল্য করে বলে তুমি এই সামান্য গান দিয়ে গেম বন্ধ করতে চাও? গিহানও বুঝতে পারে সে এভাবে গেম বন্ধ করতে পারবে না, তাই সে এবার ফ্রন্টম্যানকে বলে সে আবারও গেমে পার্টিসিপেট করতে চায়। ফ্রন্টম্যান জিজ্ঞেস করে একটু আগেই না তুমি গেম বন্ধ করতে চাইছিলে, এখন আবার নিজেই খেলতে চাইছো? গিহান বলে আমি প্রমাণ করে দিতে চাই এই দুনিয়া তোমাদের ভাবনা মতো চলে না। আমি গেমে পার্টিসিপেট করে মানুষের চিন্তাধারার পরিবর্তন আনব। ফ্রন্টম্যান গিহানের চ্যালেঞ্জ মেনে নেয় এবং আগের মতোই গাড়ির ভেতরে একটা গ্যাস বের হলে গিহান অজ্ঞান হয়ে যায়। এরপরে তাকে স্কুইড গেমের নতুন একটা প্লেসে নিয়ে আসা হয়। অন্যদিকে নৌলও স্কুইড গেমের প্লেসে পৌঁছে যায়, তবে সে এখানে প্লেয়ার হিসেবে আসেনি, বরং গার্ড হিসেবে এসেছে।
নোল গার্ডের জন্য নির্ধারিত ড্রেস এবং মাস্ক পরে রেডি হয়ে নেয় নতুন প্লেয়ারদের ওয়েলকাম জানানোর জন্য। গিহান সকালে ঘুম ভেঙে দেখে তাকে অন্যান্য পার্টিসিপেন্টদের সাথে একটা গণরুমে রাখা হয়েছে। এখানকার ইন্টেরিয়র ডিজাইন ঠিক আগের বারের মতোই। এছাড়া গিহানকে এবারও 456 নম্বর প্লেয়ার জার্সি দেওয়া হয়েছে। একটু পরে গার্ডেরা রুমে ঢুকলে সব পার্টিসিপেন্টরা এক জায়গায় জড়ো হয়। এবারও পার্টিসিপেন্টদের ভেতরে নানান প্রশ্ন, উদ্বেগ, সন্দেহের সৃষ্টি হয়। তাদেরকে কেন অজ্ঞান করে এখানে আনা হলো, তাদের সঙ্গের জিনিসপত্র কোথায়, তাদের ড্রেস কেন চেঞ্জ করা হলো ইত্যাদি কারণে তারা গেমের উপরে সন্দেহ করতে থাকে এবং গেম খেলবে না জানিয়ে দেয়। তখন গার্ডেরা স্ক্রিনে এসব প্লেয়ারদের আমলনামা মানে তাদের ডিটেলস আর ঋণের পরিমাণ দেখাতে শুরু করে। দেখানো শেষে সবাইকে প্রলোভন দেখিয়ে জিজ্ঞেস করে তারা কি আগের ঋণগ্রস্ত জীবনে ফিরে যেতে চায় নাকি এখানে গেম খেলে নিজেদের ভাগ্য বদলাতে চায়। গার্ডের কথায় পার্টিসিপেন্টরা গেম খেলার জন্য উৎসাহ পেয়ে যায়। এরপরে সবাইকে সেই ভোল্টটা দেখানো হয় যেখানে তাদের জেতা টাকাগুলো জমা হবে। গার্ড এবার একটা নতুন রুলসের কথা সবাইকে জানায়। সেটা হলো এই গেমে তো 6টা রাউন্ড খেলা হবে, তো প্রতিটা রাউন্ড শেষেই একবার করে ভোট নেওয়া হবে। সেই ভোটে যদি মেজরিটি প্লেয়ার গেম না খেলার সিদ্ধান্ত নেয় তবে গেম বন্ধ করে দেওয়া হবে আর ভোল্টে থাকা টাকা সবার মাঝে ভাগ করে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা গিহান এবার কথা বলে ওঠে। সে জিজ্ঞেস করে তারা চাইলে প্রথম রাউন্ডের পরে জেতা টাকা নিয়ে ভোটের মাধ্যমে গেম বন্ধ করে বাড়ি ফিরতে পারবে কিনা। গার্ড জানায় যদি মেজরিটি ভোট খেলা বন্ধের পক্ষে পড়ে তবে তাদের টাকা সহই বাড়ি পাঠানো হবে। এটা শুনে গিহান খুব অবাক হয়ে পেছনে ক্যামেরার দিকে তাকায়, কারণ সে জানে সিসি ক্যামেরায় ফ্রন্টম্যান তার এক্সপ্রেশন দেখছে। তাছাড়া সে এটাও বুঝতে পারে তাকে প্রতিহত করার জন্যই অথরিটি এই নতুন নিয়ম বানিয়েছে, যাতে অথরিটি নিজেদের ভাবনাকে প্রমাণ করতে পারে যে মানুষ মাত্রই লোভী, স্বার্থপর। যাই হোক, এর মধ্যে আবার একটা মজার ঘটনা ঘটে যায়। ইয়ংসিক নামের একটা ছেলে জুয়ায় অনেক টাকা ঋণী হয়ে গিয়েছিল, তাই সেই গেমে পার্টিসিপেট করেছিল। তো এখানে এসে দেখে তার মাও স্কুইড গেমে পার্টিসিপেট করেছে। মা ইয়ংসিককে এবার সবার মাঝেই পেটাতে শুরু করে আর সিন ক্রিয়েট করে। কিন্তু এখানে যখন তারা এসেই গিয়েছে তখন তো আর বেরোনোর পথ এতটা সোজা না। তো এরপরে পার্টিসিপেন্টদের এগ্রিমেন্টে সাইন করতে দেওয়া হয়। সবাই এগ্রিমেন্ট পেপারে সাইন করে গেমে জয়েন করে। পার্টিসিপেন্টদের ভেতরে মিয়ঙ্গি নামের একটা ছেলে ছিল। সে একটা ইউটিউব চ্যানেল চালাতো। সে তার ইউটিউব সাবস্ক্রাইবারদের এমজি কয়েনে ইনভেস্ট করতে বলেছিল। তার কথা শুনে অনেকেই সেখানে ইনভেস্ট করে এবং সব টাকা লস খেয়ে যায়। মিয়ঙ্গি নিজেও অনেক টাকা লস খেয়েছে, এজন্য সে ঋণের টাকা শোধ করতে এখানে পার্টিসিপেট করেছে। তো এখানে এসে তার দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়। এরাও মিয়ঙ্গির কথায় ইনভেস্ট করে লস খেয়েছে। এই জন্য সুবং নামের একজন তার সাথে ঝামেলা শুরু করে এবং তার লস যাওয়া টাকা ফেরত দেওয়ার জন্য থ্রেট দেয়। এদিকে গিহানের সাথেও তার একজন খুব ক্লোজ বন্ধু জুংবের দেখা হয়ে যায়। গিহান তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে মরতে কেন এলো। জুংবে জানায় তার অনেক টাকা ঋণ পড়ে গেছে, বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, বউ তাদের বাচ্চাকেও নিজের সাথে নিয়ে গেছে, তাই সে স্কুইড গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নিয়েছে। গিহান তাকে সাজেশন দেয় সে যেন সবসময় তার পেছনে পেছনে থাকে, তবেই সে এখানে বেঁচে থাকতে পারবে। যাই হোক, এদিকে জুনহো তার ফোর্স নিয়ে গিহানের দাঁতে লাগানো ট্র্যাকারের মাধ্যমে লোকেশন ডিটেক্ট করে একটা দ্বীপে চলে আসে। এরপরে ড্রোন দিয়ে এবং ফোর্সদের দিয়ে গিহানকে খুঁজতে শুরু করে। এরপরে সে একজন জেলের কাছে একটা বক্স পায় এবং বক্স খুলে দেখে গিহানের দাঁতের ট্র্যাকার চিপটা এর মধ্যে রাখা, অর্থাৎ তাদেরকে এতক্ষণ ভুল পথে চালনা করা হয়েছিল। অন্যদিকে সব স্কুইড গেমের প্লেয়ারদেরকে প্রথম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এবারও আগেরবারের মতো রেড লাইট গ্রিন লাইট গেমের আয়োজন করা হয়েছে। গিহান এবার তার দাঁতটা খুলে সেটা দেখে হতভম্ব হয়ে যায়, কারণ তার দাঁতের ট্র্যাকারটা ছিল না। অর্থাৎ এখানে নিয়ে আসার পূর্বে গার্ডেরা তার ট্র্যাকারটা খুলে নিয়েছে। গিহান বুঝতে পারে সে পুরোপুরি ফেঁসে গিয়েছে, তাই এখন গেম খেলা ছাড়া তার আর কোনো উপায় নেই। তো গিহান সব প্লেয়ারদের অ্যালার্ট করে বলে তারা এই গেমটাকে যতটা সহজ ভাবছে এটা মোটেও ততটা সহজ না। দূরের ওই বড় পুতুলটার চোখে মোশন ডিটেক্টর লাগানো আছে, কেউ যদি রেড লাইটে কট খেয়ে যায় তাহলেই তাকে মেরে ফেলা হবে। কিন্তু গিহানের কথা শুনে সবাই ভাবে সে নেশাপানি করে এসেছে। কেউ তার কথা বিশ্বাস করেই না, বরং আরও হাসাহাসি করে। কেউ কেউ তো এটাও ভাবে গিহান তাদের ভয় দেখিয়ে গেম থেকে বের করতে চাইছে, যাতে সে ইজিলি গেমটা জিতে যায় এবং সব টাকা হাতিয়ে নেয়। তবুও গিহান সাধ্যমতো সবাইকে বোঝানোর চেষ্টা করে এবং বলে সে অ্যালার্ট করার সাথে সাথে যেন সবাই থেমে যায়। তো একটু পরে গেম শুরু হয়। রুল সেই পূর্বের মতোই,
প্লেয়ারদের 5 মিনিট সময় দেওয়া হয়। গ্রিন লাইট বললে এগোতে হবে, আর রেড লাইট বললে থেমে যেতে হবে, আর 5 মিনিটের ভেতরে ফিনিশ লাইন ক্রস করতে হবে। যাই হোক, খেলা শুরুর পরে কয়েক ধাপ গিহানের নির্দেশ মেনে সবাই ভালোই এগোতে থাকে, কিন্তু একটা মেয়ের গালে হঠাৎ একটা মৌমাছি এসে বসলে সে চিৎকার শুরু করে। দুর্ভাগ্যবশত তখন রেড লাইট চলছিল, তাই একটা হেডশটে মেয়েটাকে মেরে ফেলা হয়। এরপরে মৌমাছিটা আরেকজন মহিলার গায়ে বসলে সেও চিৎকার দিয়ে ফেলে এবং তাকেও মেরে ফেলা হয়। এটা দেখে প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয় এবং অনেকেই পালাতে শুরু করে, ফলে সবাইকে মেরে ফেলতে শুরু করা হয়। শুধু তারাই বেঁচে থাকে যারা গিহানের নির্দেশ মতো চুপচাপ দাঁড়িয়েছিল। এবার সবাই বুঝে যায় গিহান তাদের যা বলেছিল সব সত্যি। সবাই বাকিটা পথ গিহানকে অনুসরণ করে এগোতে থাকে, তবুও পথে অনেকেই মারা যায়। এক পর্যায়ে গিহান সহ প্রায় সকলেই ফিনিশ লাইন ক্রস করে ফেলে, কিন্তু একজনের পায়ে গুলি লাগা লোক ফিনিশ লাইনের কাছাকাছি এসে আটকে যায়। সে আর এগোতে পারে না। সে গিহানের কাছে সাহায্য চায়। এদিকে ততক্ষণের সময়ও আর কয়েক সেকেন্ড বাকি ছিল, তবুও গিহান লাইফ রিস্ক নিয়ে লোকটাকে উদ্ধার করতে যায়। এ সময় তাদের ইয়ঞ্জু নামের একটা মেয়েও হেল্প করে। তারা দুজনে মিলে লোকটাকে একদম শেষ মুহূর্তে ফিনিশ লাইনের বাইরে নিয়ে আসে। সবাই ভেবেছিল লোকটা বেঁচে গেছে, কিন্তু স্নাইপার হাতে দায়িত্ব পালন করা নৌল লোকটাকে আবারও শ্যুট করে মেরে ফেলে। যাই হোক, এরপরে প্লেয়ারদের গণরুমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। একটু পরে গার্ডেরা এসে তাদের প্রথম রাউন্ড শেষ করায় অভিনন্দন জানায়। এরপরে তাদেরকে এই রাউন্ডের রেজাল্ট জানায়। এই রাউন্ডে 456 জন প্লেয়ারের ভেতরে 91 জন মারা গিয়েছে, ফলে এখন বেঁচে আছে 365 জন প্লেয়ার। যদিও গিহান না থাকলে নিঃসন্দেহে হতাহতের সংখ্যা আরও অনেক বেড়ে যেত। তবে প্রথম রাউন্ডে প্লেয়ারেরা যে নির্মম পরিস্থিতি ফেস করেছিল তাতে সবাই ঘাবড়ে গিয়েছিল, তাই সবাই গার্ডদের কাছে আকুতি মিনতি শুরু করে। তাদের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তারা এই গেমটা আর খেলবে না। গার্ডও তাদের প্রতিশ্রুতি দেয় ভোটের পরে যদি অধিকাংশ প্লেয়ার না খেলার পক্ষে ভোট দেয় তবে তাদের উইনিং অ্যামাউন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তো এরপরে ভোল্টের ভেতরে এই রাউন্ডে জেতা টাকা জমা হয়। এটা দেখে প্লেয়ারেরা জিজ্ঞেস করে তাদের একজনের ভাগে কত টাকা পড়েছে। গার্ড জানায় এই টাকাটা ভাগাভাগি করে সবাই 24 মিলিয়ন করে পাবে। এটা শুনে অনেকেই আপসেট হয়, এত অল্প টাকা তাদের কোনো কাজেই আসবে না। তখনই গার্ড তাদের লোভ দেখিয়ে বোঝায় সেকেন্ড রাউন্ড শেষে আরও অনেক প্লেয়ার এলিমিনেটেড হয়ে যাবে, ফলে তাদের ভাগের টাকাও অনেক বেড়ে যাবে। এটা শুনে অনেকেরই লোভে চোখ চকচক করে ওঠে। তো এরপরে ভোটিং শুরু হয়। লাস্টের প্লেয়ার থেকে সিরিয়ালে ভোট নেওয়া শুরু হয়। তাই প্রথমে গিহান ভোট দেয় এবং সে গেম বন্ধের পক্ষে ভোট দেয়। এভাবে একে একে ভোট দিতে শুরু করে, কিন্তু দেখা যায় অনেকেই খেলার পক্ষে ভোট দিচ্ছে। এটা দেখে গিহান বিচলিত হয়ে সবাইকে বোঝায় এই গেমে কেউ বাঁচবে না, এখানে সবার একমাত্র পরিণতি হলো মৃত্যু। কিন্তু সবাই গিহানের বিরোধিতা করে, তাকে কেউই বিশ্বাস করে না। গিহান বোঝায় সে এই গেম আগেও খেলেছে এবং সে এই গেমের উইনার ছিল, তাই সে এই গেমের ব্যাপারে এত কিছু জানে। এটা শুনে সবাই তাকে আরও বেশি সন্দেহ করে। সবাই একই প্রশ্ন করে সে যদি উইনার হয়েই থাকে তাহলে তো তার কাছে 46.6 বিলিয়ন ওন থাকার কথা, তবে সে কেন আবার এই গেমে ফিরে এলো? গিহান আর তাদের কিভাবে কি বোঝাবে? তাকে ঘিরে পুরো হট্টগোল শুরু হয়ে যায়। তখন গার্ডেরা এসে গিহানকে হোস্টেস করে রাখে এবং ভোট কন্টিনিউ করে। ভোট সমান তালে চলতে থাকে এবং দেখা যায় গেমের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়েছে। তখনও 1 নম্বর প্লেয়ারের ভোট দেওয়া বাকি ছিল। 1 নম্বর প্লেয়ার গিয়ে গেমের পক্ষে ভোট দেয়, ফলে মেজরিটির ভোটে গেম চালিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 1 নম্বর জার্সিধারী প্লেয়ারটা ছিল ফ্রন্টম্যান ইনহো নিজেই, অর্থাৎ সেও এবার গিহানকে টক্কর দেওয়ার জন্য এই গেমে পার্টিসিপেট করেছে। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে প্লেয়ারদের খাবার দেওয়া হয়, কিন্তু গিহানের খাবারের প্রতি কোনো আগ্রহী ছিল না। মানুষের চিন্তাধারা পরিবর্তন করাতে পারেনি বলে সে বেশ হতাশ হয়ে পড়েছিল। এ সময় ইনহো কয়েকজনকে নিয়ে গিহানের কাছে আসে এবং বলে গিহান চাইলে তাদের পরের গেমও বাঁচাতে পারে। যেহেতু গিহান সব গেম একবার খেলেছে তাই সে পরবর্তী গেমের ব্যাপারে জানে। সে যদি বাকিদেরও পরের রাউন্ডের গেমের ব্যাপারে জানিয়ে দেয় তাহলে তারাও পরবর্তী রাউন্ড ক্লিয়ার করে ফেলতে পারবে। গিহান জানায় সেকেন্ড রাউন্ডে তাদের ডালগোনা গেম খেলতে দেওয়া হবে। এই গেমে চিনির ছাঁচে 4টা সিম্বল এঁকে রাখা হয়। প্লেয়ারদের 4টা সিম্বলের যে কোনো একটা সিলেক্ট করতে বলা হয়। এরপরে তাদের নির্ধারিত টাইমের ভেতরে সিম্বলটা শ্বাস থেকে আলাদা করতে বলা হয়। এই সিম্বলগুলোর ভেতরে সবচেয়ে ইজি হলো ত্রিভুজ আর সবচেয়ে কঠিন হলো ছাতা। গেমের ব্যাপারে বলা শেষ হলে ইং জং ডে নামের এক স্বার্থপর দাম্ভিক লোক এসে গিহানকে বলে
পরের রাউন্ডের ব্যাপারে যদি সবাই জেনে যায় তাহলে পরের রাউন্ডে আর কেউই মরবে না, তাই তাদের প্রাইজ মানিও বাড়বে না। এই জন্য কথাটা তাদের মাঝেই সিক্রেট রাখা উচিত। কিন্তু গিহান বলে সে গেমের ব্যাপারে এই জন্যই বলছে যাতে সবাই বেঁচে থাকে। বেঁচে থাকার চেয়ে বড় প্রাইজ মানি আর কিছুই হতে পারে না। গিহানের কথা শুনে জংডে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়, সাথে বাকিরাও চলে যায়। তবে ইনহো সেখানেই থেকে যায় আর গিহানের সাথে ভাব জমানোর চেষ্টা করে। সে গিহানকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, এত টাকা জেতার পরেও আবার সে কেন এই গেমে ফিরে আসলো, আর এতগুলো টাকাই বা সে কিভাবে খরচ করলো। গিহান বলে এই টাকা এখানকার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া, সে এই টাকা নিজের প্রয়োজনে কখনোই ব্যবহার করবে না। গিহান উল্টো ইনহোকে দোষ দিয়ে বলে সে যদি লাস্টে গেমের পক্ষে ভোট না দিত তাহলে মানুষগুলো বাড়ি ফিরে যেত এবং বেঁচে থাকতে পারত। ইনহো বলে বাড়ি ফিরেও তারা শান্তিতে বাঁচতে পারবে না, অশান্তি, ঋণের দুর্দশা, অর্থের অভাব, এসব নিয়ে বেঁচে থাকার চেয়ে এখানে গেম খেলে মরে যাওয়া অনেক ভালো। দুজনের মধ্যে মোরাল নিয়ে একটু তর্কাতর্কি হয় যদিও, তবে পরে আবার তারা নিজেদের সংযত করে নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ইনহো গিহানের কাছে আবারও যায় এবং বলে তার স্ত্রী অসুস্থ হবার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট করে জানা যায় তার লিভার নষ্ট হয়ে গেছে, পাশাপাশি এটাও জানা যায় তার স্ত্রী প্রেগনেন্ট। ডাক্তার বলেছিল বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলার জন্য, কিন্তু তার স্ত্রী জেদ ধরে বাচ্চা অ্যাবর্শনের চেয়ে বরং সে মরে যাবে, তাই এবার লিভার ট্রান্সপ্ল্যান্টের চেষ্টা করা হয়, কিন্তু ডোনার পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে যায়, তাই চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ে। এ সময় সে তার এক পুরনো ক্লায়েন্টের কাছে আর্থিক সাহায্য পায়, কিন্তু অফিসে তার বিরুদ্ধে অভিযোগ আসে সে নাকি ঘুষ হিসেবে টাকাগুলো নিয়েছে, ফলে তার চাকরিটাও চলে যায়। তাই লাইফের শেষ চেষ্টা হিসেবে সে স্কুইড গেম খেলতে এসেছে। এখন তার একমাত্র লক্ষ্য এই গেমটা জিতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়া। ইনহোর কথা শুনে গিহান বেশ ইমোশনাল হয়ে পড়ে, আর গিহানের আবেগের সুযোগ নিয়ে ইনহো তার আরও ক্লোজ হয়ে যায়। এদিকে গতবারের মতো এবারও অর্গানের রমরমা ব্যবসা চলছিল। মৃত প্লেয়ারদের একটা সিক্রেট চেম্বারে নিয়ে গিয়ে তাদের অর্গান বের করা হচ্ছিল, কিন্তু এবার তারা শুধুমাত্র একটা প্লেয়ারের অর্গান বের করতে পেরেছিল, কারণ প্লেয়ারগুলোর অধিকাংশকেই হেডশটে মারা হয়েছে, আর হেডশটে মরলে অর্গান দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্যই ডাক্তার বেশি অর্গান কালেক্ট করতে পারছে না। ব্যাপারটা গার্ড মাস্ক অফিসারকে জানায়। এই মাস্ক অফিসারই বর্তমানে ফ্রন্টম্যান, মানে ইনহোর অবর্তমানে এই গেম পরিচালনা করছিল। মাস্ক অফিসার জানতে পারে এই হেডশটগুলো নৌল করেছে, তাই সে নৌলকে ডেকে পাঠায়। সে নৌলকে বলে তোমাকে 7 বছর আগে আমি বেহাল দশায় হাসপাতালে পেয়েছিলাম, তোমার ব্যাপারে জেনে আমি বেশ অবাক হয়েছিলাম যে তুমি একাই জাস্ট একটা রাইফেল দিয়ে পুরো টিমকে হত্যা করে উত্তর আর দক্ষিণ কোরিয়ার বর্ডার ফাঁকি দিয়ে এখানে এসেছিলে, তাও আবার কোনো রকম হেল্প ছাড়াই। আর এজন্যই তোমাকে আমি বাঁচিয়ে তুলেছিলাম এবং এখানে কাজ দিয়েছি, তাই আমার নির্দেশ অমান্য করার চিন্তাও করো না। নৌল বলে আমাকে দুনিয়ার সবচেয়ে ইউজলেস মানুষদের হত্যা করার কাজ দেওয়া হয়েছে, আর আমি সেটাই দায়িত্ব সহকারে পালন করছি। মাস্ক অফিসার বলে এই মানুষগুলো এমনিও মরে যাবে, তো মৃতদের অর্গান যদি মানুষের উপকারে লাগে তাহলে দোষের কি আছে। সে নির্দেশ দেয় নৌল যেন প্লেয়ারদের আর হেডশটে না মারে। এদিকে জুনহো গিহান এবং স্কুইড গেমের লোকেশন খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে আবারও চিফ অফিসারের কাছে যায় সাহায্যের জন্য। চিফ অফিসার তাকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিয়ে যায়, কিন্তু তিনি জুনহোর এরকম আজগুবি কথার উপরে ভিত্তি করে কোনো অ্যাকশন নেবেন না বলে জানিয়ে দেন। অন্যদিকে মিয়ংগি সকালে ঘুম ভেঙে দেখে সামনে তার গার্লফ্রেন্ড জুনহি দাঁড়িয়ে আছে। জুনহি ওইখানে খেলতে এসেছে দেখে সে খুব অবাক হয়ে যায়। তাছাড়া জুনহি প্রেগনেন্টও ছিল। মিয়ংগি তাকে বলেছিল বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে, কিন্তু জুনহি সেটা করতে চাইছিল না। এটা নিয়েই দুজনের মাঝে ঝামেলা চলছিল, কিন্তু তাদের এখানে এভাবে দেখা হয়ে যাবে সেটা তারা ভাবতেই পারেনি। মিয়ংগি জুনহিকে নিয়ে দুশ্চিন্তা দেখাচ্ছিল, কিন্তু জুনহি বলে আমার বাচ্চাকে বড় করার জন্য তোমার মতো অমানুষের প্রয়োজন নেই, আমি এই গেম থেকে জেতা টাকা দিয়ে ওকে মানুষ করব। এরই মধ্যে আবার অ্যালার্ম বেজে ওঠে এবং মাইকে অ্যানাউন্স করা হয় সেকেন্ড রাউন্ডের জন্য সবাই যেন প্লেগ্রাউন্ডে চলে আসে। তো অ্যানাউন্সমেন্ট শুনে সবাই প্লেগ্রাউন্ডে যায়, কিন্তু প্লেগ্রাউন্ডে গিয়ে দেখা যায় সেকেন্ড রাউন্ডে এবার ডালগোনা গেম রাখা হয়নি, এবার সম্পূর্ণ ভিন্ন কোনো গেম রাখা হয়েছে। গিহান নিজেও বেশ হকচকিয়ে যায়। কাল যারা তাকে তোষামত করছিল তারাই আবার তাকে গালাগাল শুরু করে দেয়। যাই হোক, প্লেয়ারদেরকে বলা হয় তারা যেন 5 জন করে এক একটা গ্রুপে ভাগ হয়ে যায়। টিম বানানোর জন্য তাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়। টিম বানানো শেষ হলে তাদেরকে এই রাউন্ডের গেমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এবার তাদের কোনো সিঙ্গেল গেম খেলার সুযোগ নেই,
এই রাউন্ডে তাদের মোট 5টা গেম খেলতে হবে। প্রতিটা টিমের 5 সদস্যের প্রত্যেকের পা একে অপরের পায়ের সাথে বাঁধা থাকবে। আর গেম হিসেবে এবার রাখা হয়েছিল দাগজি, ফ্লাইং স্টোন মানে পাথর দিয়ে পাথর মারা, ডাইস বা গুটি খেলা, লাটিম ঘোরানো এবং জেগি মানে পায়ের উপরে একটা টিনসেলকে ফুটবলের মতো করে 5 বার কিক করতে হবে। তবে এই 5 বারের মধ্যে টিনসেল একবারও মাটিতে পড়া যাবে না। যাই হোক, এই গেমগুলো শেষ করার জন্য 5 মিনিট সময় দেওয়া হয়। আর প্রতিটা টিমের একজন প্লেয়ার এক একটা গেম খেলার সুযোগ পাবে। একজন প্লেয়ারের একাধিক গেম খেলার সুযোগ নেই। তো প্রথমে দুটো টিম খেলতে যায়। প্রথমে তো একটা টিম 4টি টাস্ক কমপ্লিট করেই ফেলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় টাইমের ভেতরে কোনো টিমই সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারেনি। তাই এভাবে প্রতিটা টিমকে খেলানো হয়। এর মধ্যে অনেকগুলো টিম টাস্ক কমপ্লিট করে রুমে চলে যায়, আবার অনেকগুলো টিম হেরে গিয়ে মরে যায়। সবশেষে খেলতে আসে গিহানের টিম। তাদের সাথে মোকাবেলার জন্য আরেকটা টিমকেও পাঠানো হয়। গিহানের টিমে সে ছাড়া বাকি 4 জন হলো ইনহো, জুংবে, দেইহো এবং জুনহি। প্রথমে জুনহি দাগজি গেম কমপ্লিট করে, এরপরে জুংবে ফ্লাইং স্টোন গেম কমপ্লিট করে, তারপরে দেইহো ডাইস বা গুটি খেলার টাস্ক কমপ্লিট করে। তারা 3 জনে খুব দ্রুত 3টা গেম কমপ্লিট করে ফেলে। এবার আসে ইনহোর পালা। তাকে লাটিম ঘোরানোর দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে লাটিম ঘোরাতে না পারার ভান ধরে লাটিমটা এদিক সেদিক এলোপাথারি ছুঁড়ে মারতে থাকে। ফলে তাদের অনেক টাইম নষ্ট হতে থাকে। এক পর্যায়ে সে নিজেকে আঘাত করতে শুরু করে, যাতে তাকে দেখে হতাশ মনে হয়। কিন্তু গিহান তাকে সান্ত্বনা এবং অনুপ্রেরণা দিলে পরের দফায় সে লাটিমটা ঘুরিয়ে ফেলে। এবার লাস্ট গেমের দায়িত্ব আসে গিহানের কাছে। সে টিনসেল কিক করার দায়িত্ব পায়। 4 বার কিক করার পরে টিনসেলটা একটু দূরে ছিটকে যায়। সেটা প্রায় মাটিতে পড়েই যাচ্ছিল। তখন পাশে থেকে ইনহো পাটা সামনের দিকে এগিয়ে দেয়। যেহেতু সবার পা একে অপরের সাথে বাঁধা ছিল, তাই লাস্ট মুহূর্তে টিনসেলটা গিহানের পায়ের উপরেই পড়ে। ফলে 5 বার কিক মারা কমপ্লিট হওয়ায় তারা সবগুলো গেম কমপ্লিট করে এই রাউন্ডটাও জিতে যায়। কিন্তু অন্য টিমটা নিজেদের টাস্ক কমপ্লিট করতে না পারায় তাদের মেরে ফেলা হয়। এদিকে খেলা শেষে গার্ডেরা রুমে ফেরার সময়ে 2 জন গার্ড নৌলকে অ্যাটাক করে। কারণ মাস্ক অফিসার বারণ করা সত্ত্বেও নৌল আজকেও কয়েকজন প্লেয়ারকে হেডশট করে মেরে ফেলেছে। এমনকি একজন আধমরা প্লেয়ারকে কফিন খুলে আবারও তাকে শ্যুট করে মেরে ফেলেছে, যার কারণে সব গার্ডেরা তার উপরে আপসেট ছিল। নৌলের সাথে গার্ড 2 জনের একটু হাতাহাতি হয়, কিন্তু সে তাদের সাথে পেরে ওঠে না। গার্ডেরা নৌলকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়। অন্যদিকে প্লেয়ারেরা রেস্ট নিচ্ছিল। তখন গার্ডেরা এসে তাদের দ্বিতীয় রাউন্ড শেষে প্রাইজ মানি ঘোষণা করে। এই রাউন্ডে 110 জন মারা গিয়েছে, তাই এখন প্রাইজ মানি দাঁড়িয়েছে 20.1 বিলিয়নে। আর এখনও 255 জন প্লেয়ার টিকে আছে, তাই সবাই প্রায় 79 মিলিয়ন করে এক একজন পাবে। নিজেদের ভাগের এমন শুনে অনেক প্লেয়ার রাগারাগি শুরু করে। এত কম টাকা দিয়ে তারা সন্তুষ্ট ছিল না। গার্ড তাদের ভরসা দেয় পরের রাউন্ডগুলো থেকে তারা আরও অনেক টাকা কামাতে পারবে। তো নিয়ম অনুযায়ী রাউন্ড শেষে ভোট শুরু হয়। গিহান তার টিমের সবাইকে বলে তারা যেন গেম বন্ধের পক্ষে ভোট দেয়, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সে তাদের টাকা দিয়ে সাহায্য করবে। তো কথা মতো টিমের বাকিরা গিহানের কথা মতো ভোট দিলেও তার বন্ধু জুংবে গেমের পক্ষে ভোট দেয়। এদিকে ইয়ংসিকের মা তাকে বলে তাদের দুজনের টাকা এক জায়গায় করে তারা সব ঋণ শোধ করে দিতে পারবে, তাই তাদের ফিরে যাওয়া উচিত। বাকিটা জীবন তারা ক্ষেতখামারি করে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে। তাই তিনি ইয়ংসিককে গেম বন্ধের পক্ষে ভোট দিতে বলেন। কিন্তু ইয়ংসিকের ঋণের ব্যাপারে তার মায়ের কোনো ধারণাই ছিল না। এই টাকা ইয়ংসিকের ঋণ শোধ হতো না, তাই সে গেমের পক্ষে ভোট দিয়ে দেয়। এভাবে একসময় ভোটিং শেষ হলে দেখা যায় অধিকাংশ প্লেয়ারই গেমের পক্ষে ভোট দিয়েছে। তাই গেম কন্টিনিউ রেখে সেদিনের মতো সবাইকে খাবার এবং ঘুমানোর সুযোগ দিয়ে গার্ডেরা চলে যায়। তবে রাতে ঘুমানোর আগে গিহান তার দলের সবাইকে সাবধান করে দেয় এখানে লাইট অফ হয়ে গেলে এক গ্রুপ অন্য গ্রুপের উপরে অ্যাটাক করে, যাতে প্লেয়ার মরে গেলে তারা আরও বেশি প্রাইজ মানি পেয়ে যায়। তো রাতটা গিহান জেগে পাহারা দিয়েই কাটিয়ে দেয়। এদিকে জুনহো এবার 2টো টিম নিয়ে গিহানকে খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের 2টো টিম এবার সমুদ্রের 2 দিকের দ্বীপগুলো খুঁজে দেখবে কোথায় এই স্কুইড গেমের প্লেস বানানো হয়েছে। অন্যদিকে সকালে সব প্লেয়ারদের জাগিয়ে তুলে পরবর্তী রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এই রাউন্ডের গেমের নাম হলো মিঙ্গেল। এই গেমের রুলস হলো সব প্লেয়ারকে একটা প্ল্যাটফর্মের ওপরে দাঁড়াতে বলা হয়। সবাই দাঁড়ানোর পরে প্ল্যাটফর্মটা ঘুরতে শুরু করবে এবং র্যান্ডমলি একটা নম্বর বলা হবে। যে নম্বরটা বলা হবে সেই নম্বর অনুযায়ী গ্রুপ বানিয়ে প্লেয়ারদেরকে 30 সেকেন্ডের ভেতরে এখানকার বিভিন্ন ঘরে ঢুকে পড়তে হবে। ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে বলি। ধরেন নম্বর বলা হলো 5 জন। এক্ষেত্রে প্লেয়ারদের 5 জন করে ভাগ হয়ে যেতে হবে।
এবং 30 সেকেন্ডের ভেতরে 5 জন করে এক একটা রুমে ঢুকে যেতে হবে। যারা গ্রুপ বানিয়ে 30 সেকেন্ডের ভেতরে রুমে ঢুকতে ব্যর্থ হবে তাদের মেরে ফেলা হবে। আবার যদি কোনো রুমে 5 জনের বেশি বা কম সংখ্যার প্লেয়ার ঢুকে পড়ে তবে তাদেরকে রুমের ভেতরে গিয়ে মেরে ফেলা হবে। তো এরপরে সব প্লেয়ার এসে প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে যায় এবং প্ল্যাটফর্মটা ঘুরতে শুরু করে। প্রথম নম্বরটা বলা হয় 10 জন। নম্বর বলতেই 30 সেকেন্ডের টাইমার অন হয়ে যায়, ফলে প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। যে যেভাবে পারে 10 জনের গ্রুপ বানিয়ে বিভিন্ন ঘরে ঢুকে পড়ে। যারা 30 সেকেন্ড পরেও বাইরে থেকে যায় তাদেরকে তৎক্ষণাৎ মেরে ফেলা হয়। তাদের লাশগুলো সরিয়ে নিয়ে যাবার পরে পরের রাউন্ড শুরু হয়। সবাই আবারও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে এবং প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে। এবার বলা হয় 4 জন। নম্বর বলার সাথে সাথেই সবাই 4 জন করে এক একটা রুমে ঢুকে যায়। যারা বাইরে থেকে যায় তাদের মেরে ফেলা হয়। তবে এবার একটা রুমে 4 জনের জায়গায় ভুলে 3 জন ঢুকে পড়েছিল, তাই সেই 3 জনকেও মেরে ফেলা হয়। এরপরে আরেক রাউন্ড খেলা শুরু হয়। এবার বলা হয় 3 জন। 3 জন বলার সাথে সাথেই সবাই গ্রুপ ভেঙে যে যেভাবে পারে 3 জন করে বিভিন্ন রুমে ঢুকে যায়। এবার ইয়ংসিক একটা স্বার্থপরের মতো কাজ করে। নিজে বাঁচতে সে তার মা জেওমজাকে ফেলে রেখে বাকি দুজনের সাথে রুমে চলে যায়। যদিও ঠিক মুহূর্তে গিহান জেওমজাকে সাথে নিয়ে যায় বলে তিনি বেঁচে যান। তবুও তিনি ছেলের উপরে একটুও রাগ করেন না, বরং একটু পরে বের হলে ছেলে ঠিক আছে দেখে তাকে আবারও আলিঙ্গন করে। যাই হোক, পরের রাউন্ড শুরু হলে এবার নম্বর দেওয়া হয় 6 জন। এবারও কিছু প্লেয়ার মারা যায়। তারপরে আজকের গেমের লাস্ট রাউন্ড শুরু হয়। সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে এবং প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে। এবারে নম্বর দেওয়া হয় 2 জন। সবাই দৌড়ে 2 জন করে রুমে ঢুকতে শুরু করে। এবার ইনহো এবং জুংবে এক রুমে ঢুকেছিল, কিন্তু তাদের সাথে আরও একজন ঢুকে পড়ে। তাই 30 সেকেন্ড শেষ হবার আগেই ইনহো সেই লোকটাকে ঘাড় মোটকে মেরে ফেলে। ইনহোর এরকম নৃশংসতা দেখে জুংবে বেশ ঘাবড়ে যায়। যাই হোক, এই রাউন্ডের গেম শেষে 155 জন প্লেয়ার মারা যায় এবং বেঁচে থাকে 100 জন প্লেয়ার। তো তাদেরকে নিয়ে আবারও ভোটিং শুরু হয়, কিন্তু ভোট শেষে দেখা যায় 50 জন গেমের পক্ষে ভোট দিয়েছে এবং 50 জন গেম বন্ধের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ 2 গ্রুপের ভোটে টাই হয়ে যায়। এজন্য গার্ডেরা তাদেরকে নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে আরও একবার ভাবার জন্য সকাল পর্যন্ত সময় দেয় এবং বলে সকালে আবারও ভোটিং করা হবে। এরপরে তারা চলে যায়। এদিকে জুনহো তার দলবল নিয়ে একটা দ্বীপের কাছে চলে এসেছিল। সে ড্রোন ক্যামেরায় জঙ্গলের ভেতরে একটা পাতাল ঘরের মতো দেখতে পায়। এটা দেখে সে ফোর্স নিয়ে সেখানে চলে যায়। একজন সোলজার পাতাল ঘরের দরজাটা খুলতেই সেখানে ব্লাস্ট হয় এবং সোলজারটা মারা যায়। তাই তারা দ্রুত সেখান থেকে মৃত সোলজারকে নিয়ে শিপে ফিরে আসে। শিপ ক্যাপ্টেন পার্ক তাদেরকে শহরে ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু জুনহো ইনভেস্টিগেশন শেষ না করে এখান থেকে ফিরতে চাইছিল না। তাই সে তাদের দ্বিতীয় দলটাকেও এখানে চলে আসার নির্দেশ দেয়। এদিকে গেমের পক্ষে এবং বিপক্ষে থাকা প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। এ সময় খাবারের প্যাকেট খুলে গিহান দেখে খাবারের সাথে কাঁটা চামচও দেওয়া হয়েছে। এটা দেখে সে বুঝতে পারে আজ রাতে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। অন্যদিকে ওয়াশরুমে সুবং তার দলবল নিয়ে মিনসু নামের একটা ছেলেকে র্যাগ করছিল, কারণ সে গেম বন্ধের পক্ষে ভোট দিয়েছিল। সে তাকে গেমের পক্ষে ভোট দেওয়ার জন্য জোর করে কনভিন্স করছিল। এটা দেখে মিয়ঙ্গি এগিয়ে আসে এবং প্রতিবাদ করে। সেও নিজের দলের প্লেয়ারদের ডেকে জানায় এরা প্লেয়ারদের জোর করে ভোট চেঞ্জ করাচ্ছে। এই সময় মিয়ঙ্গি আর সুবংয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আরেক পর্যায়ে মিয়ঙ্গি সুবংয়ের গলায় নিজের কাঁটা চামচটা ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে ওয়াশরুমে উপস্থিত গেমের পক্ষে বিপক্ষে থাকা প্লেয়ারেরাও মারামারি শুরু করে এবং বেশ কয়েকজন মারা যায়। এদিকে যারা রুমে বসেছিল তারা কাউন্টিং স্ক্রিনে প্লেয়ার সংখ্যা কমতে দেখে অবাক হয়ে ভাবতে থাকে ওরা মরছে কিভাবে। একটু পরে মারামারি করে বেঁচে ফেরা প্লেয়ারেরা রুমে এসে পুরো ঘটনাটা জানায়। এতে 2 গ্রুপের মাঝে রেষারেষি আরও বেড়ে যায়। এদিকে জুনহোদের শিপের ক্যাপ্টেন পার্ক জাহাজে সিক্রেটলি কিছু একটা করছিল, সেটা একজন সোলজার দেখে ফেলে। তাই ক্যাপ্টেন পার্ক লোকটাকে মেরে ফেলে। আসলেই ক্যাপ্টেন পার্ক ইনহোর নির্দেশেই কাজ করে। সেই কয়েক বছর আগে ইনহোর নির্দেশে জুনহোকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিয়ে গিয়েছিল, আর এখন বন্ধু সেজে থাকার ভান করে জুনহোর ওপরে সে তদারকি করছে, যাতে জুনহো স্কুইড গেমের প্লেসের ব্যাপারে জানতে না পারে। যাই হোক, অন্যদিকে 2 গ্রুপ নিজেদের পক্ষের প্লেয়ারদের গুনতে শুরু করে এবং দেখা যায় গেমের পক্ষে বেঁচে আছে 47 জন এবং গেম বন্ধের পক্ষে বেঁচে আছে 48 জন। অর্থাৎ সকালে ভোটিংয়ের জন্য গেম বন্ধের পক্ষের প্লেয়ার বেশি ছিল। একটু পরে লাইট অফ করে দেওয়ার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। তাই গিহান তার গ্রুপের লোকদের পরামর্শ দেয় তারা যেন নিজেদের সেফ রাখে।
রাতটা যেভাবেই হোক তাদের বেঁচে থাকতে হবে। রাতে তাদের উপরে অ্যাটাক হতে পারে, তাই তাদের নিজেদের প্রোটেক্ট করতে হবে। তবে সেই সাথে গিহান একটা সাংঘাতিক প্ল্যান সাজায়। সে আজকের রাতের স্পেশাল ফাইটের ফায়দা নিয়ে গার্ডদের উপরে অ্যাটাক করে তাদের অস্ত্র কেড়ে নিয়ে বিদ্রোহ করার প্ল্যান বানায়। আর এজন্যই সে লাইট বন্ধ হতেই নিজের গ্রুপের প্লেয়ারদের সেফলি বেডের নিচে লুকিয়ে পড়তে বলে। তো একটু পরে লাইট অফ হয়ে যায় এবং দুই গ্রুপের প্লেয়ারদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। অনেক হতাহত ঘটে যাওয়ার পরে মার্কস অফিসার গার্ডদের নির্দেশ দেয় এবার যেন তারা লাইট অন করে ভেতরে গিয়ে ফাইট থামায় এবং স্ক্যান করে দেখে কারা মারা গিয়েছে। গার্ডেরা ভেতরে ঢোকার আগে গিহান তার গ্রুপের লোকদের নিয়ে মৃত প্লেয়ারদের মতো মেঝেতে শুয়ে পড়ে। এরপরে গার্ডেরা যখন তাদের কানের পেছনে থাকা চিপ স্ক্যান করতে যায় তখনই তারা অতর্কিতভাবে গার্ডদের উপরে অ্যাটাক করে দেয়। সেই সাথে গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে রুমে থাকা অন্য গার্ডদের উপরে গুলি চালাতে শুরু করে। এতে বেশ কয়েকজন গার্ড মারা যায়। অবস্থা বেগতিক দেখে মার্কস অফিসার গার্ডদের ফিরে আসার নির্দেশ দেয়। জীবিত সব গার্ড পালিয়ে গেলেও একজন গার্ড তাদের হাতে ধরা পড়ে যায়। গিহান মৃত গার্ডদের রাইফেলগুলো এক জায়গায় জড়ো করে, তারপরে প্লেয়ারদের ডেকে বলে সে উপরে গিয়ে গেমের পরিচালককে খুন করে এই গেমটা চিরতরে বন্ধ করে দেবে। তাই এখানে যারা গান চালাতে জানে তারাও যেন গিহানের সাথে যোগ দেয়। একটু পরে কয়েকজন গিহানের সাথে যোগ দিতে বেরিয়ে আসে। প্লেয়ারদের মধ্যে ইয়ঞ্জু নামের একজন এক্স সোলজার ছিল। কিভাবে রাইফেলে ম্যাগাজিন লোড করতে হয়, কিভাবে গান ফায়ারিং করতে হয়, এগুলো সে সবাইকে শিখিয়ে দেয়। এরপরে গিহান আটক করা গার্ডকে মাস্ক খুলে ফেলতে বলে এবং তাকে নির্দেশ দেয় সে যেন তাদেরকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। এরপরে তারা বাইরে বেরিয়ে আসে। তখনই স্কুইড গেমের গার্ডদের পুরো ফোর্স তাদের উপরে গুলি চালাতে শুরু করে, ফলে দুই পক্ষের মাঝে ব্যাপক গান ফায়ারিং শুরু হয়। এরই মধ্যে গিহান গার্ডকে নিয়ে কন্ট্রোল রুমের কাছে যায়। গার্ড তার মাস্কটা গিহানকে দিয়ে বলে এই মাস্কটা দরজার সামনে ধরলেই তারা ভেতরে ঢোকার অ্যাক্সেস পেয়ে যাবে। গিহান ইনহোকে এই দিকটা সামলানোর দায়িত্ব দেয় এবং সে নিজে জুংবেকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। তখন মার্কস অফিসার কয়েকজন গার্ডকে কন্ট্রোল রুমের সিঁড়িতে পাঠিয়ে দেয়। তাই দুজনে আর তাদের সাথে পেরে উঠছিল না, তবুও সাধ্যমতো তারা লড়াই চালিয়ে যায়। এদিকে ইনহোর সাথে থাকা প্লেয়ারদের ম্যাগাজিন শেষ হয়ে আসছিল, তাই দেইহোকে মৃত গার্ডদের পকেটে থাকা এক্সট্রা ম্যাগাজিনগুলো আনতে পাঠায়। কিন্তু সে ম্যাগাজিনগুলো আনার সময় প্রচণ্ড ঘাবড়ে যায় এবং রুমে অন্য প্লেয়ারদের সাথে থেকে যায়। এতে বিদ্রোহী প্লেয়ারেরা বিপাকে পড়ে যায়। এদিকে ইনহো দুজনকে নিয়ে গিহানকে ব্যাকআপ দিতে গেলে গিহান তাকে বলে সে এই দিকটা সামলাবে। ইনহো যেন কন্ট্রোল রুমের পেছনের দিক থেকে গার্ডদের উপরে অ্যাটাক করে। ইনহো যাবার সময় গিহান তাকে বিশ্বাস করে নিজের কাছে থাকা একমাত্র এক্সট্রা ম্যাগাজিনটা দিয়ে দেয়। পেছনের দিকে যাবার পরে ইনহো তার আসল ফর্মে ফেরে। সে সাথে থাকা দুজন প্লেয়ারকে মেরে ফেলে। এরপরে ওয়াকি টকিতে গিহানের কাছে অ্যাক্টিং করে বলে গার্ডেরা তাদের ধরে ফেলেছে। এই বলে সে একটা প্লেয়ারের মুখের কাছে ওয়াকি টকিটা ধরে। এতে গিহান ভাবে ইনহো হয়তো কষ্টে গোংরাচ্ছে। এরপরে ইনহো নিজে নিজেই একটা শ্যুট করে এবং গিহানকে বোঝায় সে মরে গেছে। গিহানও সরল মনে ভাবে ইনহোকে গার্ডেরা সত্যি হয়তো মেরে ফেলেছে। এই ভেবে সে খুব মর্মাহত হয়। যাই হোক, এবার ওয়াকি টকির সিগন্যাল চেঞ্জ করে ইনহো মার্কস অফিসারকে খেলা শেষ করার নির্দেশ দেয়। এরপরে গার্ডেরা চারিদিক থেকে প্লেয়ারদের অ্যাটাক করে। এতে বিদ্রোহী প্লেয়ারদের কেউ কেউ মারা যায়। একজন ধরা দেবে না বলে আত্মহত্যা করে, বাকিরা আত্মসমর্পণ করে। তবুও গার্ডেরা তাদের মেরে ফেলে। শেষ পর্যন্ত গিহান আর জংবেরও আর কিছুই করার ছিল না, তাই তারা দুজনও আত্মসমর্পণ করে। তখনই ইনহো মাস্ক পরে ফ্রন্টম্যান সেজে তাদের সামনে আসে। ফ্রন্টম্যান গিহানকে বলে প্লেয়ার 456, হিরো সেজে অনেক মজা লাগলো তাই না? হিরো সাজার শাস্তি এবার তুমি নিশ্চয়ই পাবে। এই বলে সে গিহানের সামনে জুংবেকে গুলি করে মেরে ফেলে। এতে গিহান খুব ক্ষেপে যায় এবং ফ্রন্টম্যানের দিকে তেড়ে যায়, কিন্তু গার্ডেরা তাকে চেপে ধরে। সেই সাথে নতুন সিজনের ইঙ্গিত দিয়ে স্কুইড গেমের সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। দর্শক, স্কুইড গেমের দুটো সিজনেরই এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে আপলোড করা হলো। আপনাদের যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে আমরা স্কুইড গেমের তৃতীয় সিজন রিলিজ পেলে সেটি নিয়েও হাজির হব। তাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।